আসসালামু আলাইকুম। আমি আসাদুজ্জামান নূর, কাজ করছি ওয়েব অ্যানালিটিক্স অ্যান্ড সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে। তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে দুইটা, একটা হচ্ছে চ্যাট জিপিটি, একটা হচ্ছে গ্রিন ডিজিটালাইজেশন। তো আমাদের এই দুইটা স্লাইডের দুইটাই আমরা দেখব। তো প্রথমটা আছে চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটির সাথে কিন্তু আমরা সবাই পরিচিত, তাই না? তো আজকাল চ্যাট জিপিটি শব্দটা সবার মুখেই শোনা যাচ্ছে। এর জনপ্রিয়তা আর বিস্ময়কর ক্ষমতাগুলোর কারণে এই প্রযুক্তি যেন প্রতিদিনের খবর হয়ে উঠতেছে। এমনকি বিল গেটস বলছেন যে এটি পৃথিবীকে আমূল পরিবর্তন করে দেবে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার এই বিশ্বস্ত সঙ্গী নিয়ে কিছু লোকের ভয় রয়েছে। যেমন তারা ভাবছে এই প্রযুক্তি হয়তো লাখ লাখ মানুষের কর্মহীন করে ফেলবে। তবে চ্যাট জিপিটি এই ধারণাগুলোর থেকেও অনেক বেশি কিছু। তো আমরা এই স্লাইডে চ্যাট জিপিটি সম্পর্কে বেশ কিছু জিনিস জানবো। তার মধ্যে হচ্ছে চ্যাট জিপিটি কি, কিভাবে কাজ করে, চ্যাট জিপিটির উপাদান, প্রযুক্তির মূল দিকগুলো, শিক্ষায় চ্যাট জিপিটির সম্ভাবনা, ব্যবহার ক্ষেত্রসমূহ, চ্যাট জিপিটি ও এসিআই, মানব কম্পিউটার ইন্টারাকশন। 7 নম্বরটা হচ্ছে চ্যাট জিপিটির ভবিষ্যৎ সম্ভাবনা। আর শেষে চ্যাট জিপিটির প্রযুক্তির প্রভাব। তো ইন্ট্রোডাকশন পর্বে আমরা চ্যাট জিপিটির একবারে বেসিক যে কথাবার্তা আছে সেগুলো জানবো। চ্যাট জিপিটি হচ্ছে ওপেন এআই, এটি এআই ভাষার একটা মডেল। এটি প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ এনএলপি। এনএলপির পূর্ণরূপ কে বলতে পারবেন? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। হ্যাঁ, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এই প্রযুক্তির উপর ভিত্তি করে এটা ব্যবহার করা হয়। সাধারণত এটা মানুষের মতো করে প্রশ্নের উত্তর, তথ্য প্রদান বা আলাপচারিতা চালাতে সক্ষম। বিভিন্ন ভাষায় কাজ করে এবং শিক্ষাগত, গবেষণামূলক ও ব্যক্তিগত কাজে ব্যবহৃত হয়। আমরা প্রতিটা স্লাইড 2-3টা শেষে আমরা একটা প্রশ্ন উত্তর পর্ব রাখবো, এমসিকিউ টাইপের। আপনারা প্রতিটা স্লাইড যদি ঠিক মতো দেখেন, তার পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেটার উত্তর আপনারা দিতে পারবেন। আর সেটা হচ্ছে আপনার অলিম্পিয়াডের, আইসিটি অলিম্পিয়াডের যে প্রশ্ন থাকে সেটার স্ট্যান্ডার্ডে করা হয়েছে আর কি। তো আমরা এই স্লাইডে চ্যাট জিপিটির বেশ কিছু ইতিহাস নিয়ে দেখবো আর কি। তো 80-র দশকে কৃত্রিম বুদ্ধিমত্তার অন্যতম কাজ ছিল এমন একটা নেটওয়ার্ক তৈরি করা যা মানুষের মতো শিখতে পারে। এটাকে বলা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। এক্ষেত্রে মুশকিল ছিল এমন নেটওয়ার্ক, মানে কিছু শিখতে পারলেও পুরোনো যে শেখা বিষয়গুলো আছে সেটা ভুলে যায়। কিন্তু এই 1997 সালে দৃশ্যপট পুরোটাই পাল্টে যায়। ওই বছর দুইজন কম্পিউটার বিজ্ঞানী এলএসটিএম, যেটার পুনরূপ হচ্ছে লং অ্যান্ড শর্ট টার্ম মেমোরি, এই প্রযুক্তিটা উদ্ভাবন করেন। এই এলএসটিএমটি যা কিনা ক্রমবর্ধমান টেক্সট ডেটা মনে রাখতে পারে লম্বা সময়ের জন্য। তো এরপরে 1997 সালেরই শেষের দিকে আইবিএম বানানো সুপার কম্পিউটার ডিপ ব্লু হারিয়ে। তো কম্পিউটারটার নাম কি? ডিপ ব্লু হারিয়ে। এটা দাবা খেলায় বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে দেয়। তো এটার কোনো চিন্তা বা ভাবনার শক্তি ছিল না, কিন্তু দ্রুততম সময়ে কোটি কোটি চালের ক্ষমতা দাবা খেলায় তাকে ভিন্ন একটা উচ্চতায় নিয়ে যায়। পরবর্তী যে ইন্টারনেটের একটা বিকাশ, দশক জুড়ে বিকাশের, মানে ইন্টারনেটের বিকাশ, মানে সার্চ ইঞ্জিনের আধিপত্য, ই কমার্স সাইটের আবির্ভাব ইত্যাদি মানুষ ব্যস্ত থাকায় কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশটা কিছু পিছিয়ে যায়। তবে বিশ্ববিদ্যালয় এবং স্টার্ট আপ জগতের যে সেটির আনাগোনা পুরো বাড়িয়ে দেয়। 2010 সালে সিলিকন ভ্যালি থেকে শত শত মাইল দূরে যুক্তরাষ্ট্রে কয়েকজন কেমব্রিজ গ্রাজুয়েট ডিপমাইন্ড নামে একটা প্রতিষ্ঠান গড়ে তোলে। তাদের লক্ষ্য ছিল যে একটি নিউরাল নেটওয়ার্ক নির্ভর কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করে, যেটা একটা ভিডিও গেম খেলতে পারবে। তারপরেই শুরু হয়ে গেল রেভলিউশন, যে আমাদের যে ওপেন এআই চ্যাট জিপিটি, সেটা 2015 সালের দিকে এটার ভিত্তি তৈরি হয়েছিল। তো তারপর এখানে যুক্ত ছিল সদস্যপদ হিসাবে স্যাম অল্টম্যান, যেটা বর্তমান প্রধান নির্বাহী চ্যাট জিপিটির, গ্রেগ ব্রকম্যান বকম্যান, তারপর হচ্ছে রিড হফম্যান, যিনি হচ্ছে লিঙ্ক ইডিনের প্রতিষ্ঠাতা, জেসিকা লিভিংস্টোন, পিটার থিল, যারা হচ্ছে ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত। তারা পেপাল সম্পর্কে নামটা শুনে থাকতে পারেন। তো এই পেপালের সহ-প্রতিষ্ঠাতা পিটার থিল, তিনিও ওপেন এআই যেটা চ্যাট জিপিটির সাথে সম্পৃক্ত ছিলেন।
আর তারপর হচ্ছে ইলন মাস্ক। ইলন মাস্কের নাম আশা করি সবাই শুনছেন, যিনি পেপাল, টেসলা বা স্পেস এক্স এর প্রতিষ্ঠাতা। 2018 সালে এই টেসলার সাথে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে এটা মনে করে ইলন মাস্ক ওপেন এআই থেকে সরে আসেন। তারপরেই মাইক্রোসফটের বিনিয়োগ নেওয়ার জন্য উদ্যোক্তারা একটি লাভজনক লাভজনক প্রতিষ্ঠানও তৈরি করেন। আচ্ছা, এটার পরে চ্যাটজিপিটি 2022 সালের নভেম্বর মাসে নতুন করে লঞ্চ হয়, যেটা আমরা সাধারণত ইউজ করতে পারি। তো এটা ছিল মূলত চ্যাটজিপিটির ইতিহাস 80-র দশক থেকে, নিউরাল নেটওয়ার্ক থেকে 2022 সালে চ্যাটজিপিটির যে অভিযাত্রাটা। আচ্ছা, এরপরে আমরা চ্যাটজিপিটির আরো বেসিক কিছু কথাবার্তা জানবো, যেমন হচ্ছে চ্যাটজিপিটির পূর্ণরূপ কি। চ্যাট জেনারেটিভ প্রি ট্রেইন ট্রান্সফর্মার। তাহলে চ্যাটজিপিটির প্রশ্ন যদি আসে তাহলে আপনারা কি লিখবেন, যে চ্যাট জেনারেটিভ প্রি ট্রেইন ট্রান্সফর্মার। তো ওপেন এআই এটা ডেভেলপার, মানে চ্যাটজিপিটি ডেভেলপার ছিল হচ্ছে ওপেন এআই। ফার্স্ট রিলিজ হয়েছে 2022 সালের 30শে নভেম্বর। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। আর টেকনোলজি ইউজ করছে ট্রান্সফর্মার জিপিটি আর্কিটেকচার। আর মাত্র 5 দিনে 1 মিলিয়ন ইউজার, মানে সবচেয়ে বেশি ফাস্টেস্ট যে আপনার গ্রোথ এটা হয়েছিল এখানে। তারপর যে ভাষায় লিখিত হয়েছে সেটা হচ্ছে পাইথন। তাহলে চ্যাটজিপিটি কোন ভাষায় লিখিত? পাইথন। আর যে ইঞ্জিন বা মডেল ইউজ করা হয়েছে জিপিটি 3.5, জিপিটি 4। আচ্ছা, এরপরে আমরা কিছু এমসিকিউ কুইজ যেটা আছে সেটা আমরা জানবো। এই 4টা কুইজের অ্যান্সার আপনারা এখনই মেসেজ অপশনে লিখবেন, যে 1-এর কোনটা উত্তর, এ বি সি ডি। মানে এর মধ্যে 1-এর সি, তারপর হচ্ছে 2-এর কোনটা হবে সেটা আপনারা লিখবেন, তারপর সি এর 3-এর এ বি সি ডি, এভাবে অপশন দিয়ে 1, 2, 3, 4 এই 4টারই উত্তর আপনারা কমেন্টে লিখবেন। তো আমি প্রশ্নগুলো পড়ে শোনাই। তো চ্যাটজিপিটি কি? এ নাম্বার, একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। বি নাম্বার, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট। সি নাম্বার, একটি গেমিং সফটওয়্যার। ডি নাম্বার, একটি মিউজিক স্ট্রিমিং অ্যাপ। 2 নাম্বার যে প্রশ্নটা আছে, চ্যাটজিপিটি কে ডেভেলপ করেছে? এ নাম্বার গুগল, বি নাম্বার মাইক্রোসফট, সি নাম্বার ওপেন এআই, ডি নাম্বার ফেসবুক। 3 নাম্বার, চ্যাটজিপিটি প্রথম কবে চালু হয়? 2020 সালের জানুয়ারি, 2021 সালের জুন, 2022 সালের নভেম্বর, 2023 সালের মার্চ। 4 নম্বর প্রশ্নটি ছিল, চ্যাটজিপিটি কোন ভাষার মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? জিপিটি 2, বি নাম্বার জিপিটি 3.5 and জিপিটি 4, BERT, LSTM। আচ্ছা, আমি সবারগুলোই খেয়াল করতেছি। উত্তর করেছেন অনিক হাসান, সামির ইসলাম, মাহমুদুল ইসলাম আকাশ, আকলিমা, সুস্মিতা, ফিরোজ, মাহাদি, সাদিয়া, আনিক হাসান, নাবিহা, সজল, নাইম, আরিফুল, খাইরুল ইসলাম, রিয়া আক্তার, সামিয়া, ইরফানুল ইসলাম, তাহসান, রামিশা ইসলাম। আচ্ছা, সবাই দ্রুত অ্যান্সার দিয়ে দেন। আচ্ছা, আমি উত্তরগুলো বলি, আপনারা একটু মিলিয়ে নেন। তো চ্যাটজিপিটি কি? চ্যাটজিপিটি একটা কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট। তো প্রশ্ন আসতে পারে চ্যাটবট কি? তো চ্যাটবট হচ্ছে একটা কম্পিউটারের প্রোগ্রাম যা ভয়েস কমান্ড বা হচ্ছে টেক্সট চ্যাট বা উভয়ের মাধ্যমে মানুষের সাথে কথা বলন অনুকরণ করতে পারে। চ্যাটবট বা চ্যাটবটের জন্য সংক্ষিপ্ত, হ্যাঁ, চ্যাটবটের জন্য চ্যাটবট একটা সংক্ষিপ্ত।
একটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বৈশিষ্ট্য যা যে কোনো বড় মেসেজিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে এমবেডেড করা বা এবং এটা ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, 2 নম্বরটা হচ্ছে চ্যাট জিপিটি কে ডেভেলপ করেন। এর আগের স্লাইডটাতে যদি আমরা যাই, এটা হচ্ছে ওপেন এআই। আমরা যদি প্রথম প্রশ্নটা দেখি ওপেন এআই, তাহলে উত্তর হবে হচ্ছে কি সি নাম্বার, 2-এর সি, ওপেন এআই। 3 নম্বরটা চ্যাট জিপিটি কবে প্রথম চালু হয়। সি নাম্বার 2022 সালের নভেম্বর। এই যে এখানে আমরা যে দ্বিতীয় নাম্বার ইয়েটা আছে যে ফার্স্ট রিলিজ 30 নভেম্বর 2022, এটা হচ্ছে উত্তর। 4 নম্বর চ্যাট জিপিটি কোন ভাষার মডেলের উপর ভিত্তি করে তৈরি। এটার উত্তরও আমাদের এই পাশে দেওয়া আছে। যে লাস্টেরটা যদি আপনারা খেয়াল করেন যে জিপিটি 3.5 এবং জিপিটি 4। আচ্ছা, চ্যাট জিপিটি এর পরের আমাদের বেশ কিছু ওপেন এআই এর মডেল নিয়ে আমরা এখানে দেখবো আর কি। যে ওপেন এআই এর মডেল হচ্ছে জিপিটি 3, যেটা 2020 সালের দিকে প্রথম প্রকাশিত হয়, প্রথম শক্তিশালী একটা ভাষা মডেল। জিপিটি 3.5 এটা হচ্ছে 2023 সালের একটা উন্নত সংস্করণ। জিপিটি 4 যেটা আমরা এখন ইউজ করতেছি 2023 সালের মার্চে প্রকাশিত একটা উন্নত সংস্করণ। ডিপসিক, ডিপসিকের নাম কে কে শুনেছেন কমেন্ট করেন। এআই ভার্সেস এআই কম্পিটিশনের দুনিয়ায় আমরা কোথায়, তাই না? গত কয়েকদিন ধরে চ্যাট জিপিটি বা ডিপসেক এর প্রতিযোগিতা যেন দিন দিন কি করতেছে, আগুনের ঘি ঢালার মতো। ডিপসেক কিছুটা এগিয়ে থাকলেও চ্যাট জিপিটিও কিন্তু থেমে নেই, নতুন আপডেট আনছে। একটু ভাবুন, কয়েক বছর আগেই আমরা ভাবতেছিলাম যে এআই মানুষের চাকরি খেয়ে ফেলবে, আর এখন এক এআই আরেক এআই এর জায়গা দখল করতেছে। এই প্রতিযোগিতায় আমরা কোথায়, আমি কই আর আপনি কই বলেন? আমরা কি করতেছি? প্রতিদিনই নিউজ ফিড স্ক্রল করছি, রিলস দেখতেছি। 5 বছর পর এই যুদ্ধ কোথায় যাবে আর আমরা কোথায় থাকবো? তো এরপরে এই ডিপসিকের মধ্যে পার্থক্য কে কে শুনতে চান? মানে ডিপসিক কিভাবে এতটা শক্তিশালী হয়েছে? আমি বলি এই বিষয়টা আপনারা একটু শুনে নেন। যে থার্ড পার্টি ক্লাউড ব্যবহারের সুযোগ আসলে আগে ছিল না, ওই যে ওপেন এআই যে বিষয়টা এখানে আগে ছিল না, তো বিভিন্ন আইসিটি পলিসির কারণে। কিন্তু এই যে ডিপসেক যে মডেলটা আছে, এটা কি করছে, এই নিয়মগুলো ভেঙে ফেলছে। আরেকটা পার্থক্য আছে যে এই ডিপসেক যে সেলফ হোস্টেড, দ্যাটস ওয়াই মানে ছোট ছোট স্টার্ট আপ যারা রয়েছে তারা ছোট ছোট চ্যাটবট তৈরি করতে চায়। এরা চ্যাটবটের মানে কস্টলি মডেল এটা ব্যবহার করতে পারতেছে আর কি, ঠিক আছে। আর ওপেন এর এখানে আপনার কস্ট অনেক বেশি যদি চ্যাটবট তৈরি করতে চায় নিজস্ব, আর ডিপসেকের আপনার কস্ট অনেক কম। তো ডিপসেকের 4টা মডেল আছে যারা আসলে চ্যাটবটকে বিপদে ফেলে দিয়েছে। হ্যাঁ, এর মধ্যে প্রথমটা হচ্ছে ডিপসেক R1, ঠিক আছে। এটা হচ্ছে যুক্তিতর্ক, গণিত বা হচ্ছে কোডিং সম্পর্কিত কাজে ব্যবহৃত হয় বা জটিল সমস্যার মূলত একটা সমাধান করে, আর নিজস্ব সার্ভারে এটা চালাতে পারে। মূলত এটাই একটা অনেক বড় একটা পার্থক্য এই ওপেন এ এর সাথে ডিপসেকের যে পার্থক্যটা। তো দ্বিতীয় যে বাজিমাত ডিপসেকের কোডার মডেল, এখানে 3 নাম্বার যে অপশনটা দেখতেছেন সেটা হচ্ছে ডিপসেকের কোডার মডেল। এই কোডার মডেলটা স্পেশালি ডিজাইন করা হয়েছে, ট্রেন আপ করা হয়েছে অ্যাকচুয়ালি কোডিং এর জন্য। কোডিং, কোড জেনারেশন, কোড কমপ্লিমেন্টেশন, তারপর হচ্ছে ডিবাগিং করা। ডিবাগিং মানে হচ্ছে যে একটা কোডের মধ্যে ভুল কত তাড়াতাড়ি এটা ধরতে পারে, ঠিক করতে পারে, সেটা বিশেষভাবে দক্ষ আর কি। তো আরেকটা বিষয় হচ্ছে যে এই পাইথন, জাভাস্ক্রিপ্ট, সি++ ভাষায় ভালোভাবে পারফর্ম করে ওপেন এআই এর চেয়ে ডিপসেকটা বেশি। আর থার্ড যে একটা খেলোয়াড় আছে সেটা হচ্ছে ভিএল। এখানে কিন্তু V2 কথা বলা হয়েছে, এখানে ভিএল এর কথা বলা হয়নি। তো এই ভিএলটা হচ্ছে যে ইমেজ এবং ভিজুয়াল প্রসেসিং এর একটা দক্ষতা, এটা অন্যরকম, ওপেন এআই এর চেয়ে অনেক বেশি। কম্পিউটার ভিশন এবং হচ্ছে ভাষাগত যে দক্ষতা, এটা হচ্ছে মাল্টিমোডাল মডেলটা ট্রেন আপ করা, যার জন্য ডিপসেক ভিএলটা অনেক ওপেন এআই এর চেয়ে অনেক পার্থক্য তৈরি করে ফেলছে। আচ্ছা, এরপরে এই যে আমরা আসি গুগলের মডেলের বিষয়টা। আমরা গুগলের মডেলটা হচ্ছে জিমিনি। আমরা যে জিমিনি অ্যাপটা ব্যবহার করি বা হচ্ছে আমাদের গুগলে সার্চ করলেই কিন্তু উপরে দেখবেন জিমিনির আমাদের মোটামুটি সাজেস্ট করে। তো এই জিমিনিটা হচ্ছে আপনার গুগলের একটা প্রোডাক্ট। ওকে। আচ্ছা, মেটা, এই মেটার মডেল, এটা সম্পর্কে আমি টোটাল 3টা বিষয় এখানে আলোচনা করছি, যে LLMA 1, 2 এবং 3। তো এখানে ফেসবুক এর মডেলটাই মূলত হচ্ছে মেটার মডেল, ঠিক আছে। মেটা ফেসবুক কর্তৃক প্রকাশিত এআই ভাষা একটা মডেল।
এই যে 2 যে ভার্সনটা আছে এটা 2023 সালের মুক্তি পাওয়া ওপেন সোর্স একটা ভাষা মডেল। আর LLAMA3 এটা হচ্ছে ভবিষ্যতে প্রকাশিত হবে, সামনে আসতেছে আর কি। তো বাকি যে দুইটা আছে বেশি একটা ইম্পর্টেন্ট না, আমি জাস্ট খালি লিখছি। তো একবারে শেষের দিকে যদি আপনারা খেয়াল করেন যে নোটেবল এআই মডেল যে বিষয়গুলো আছে, তো এক্স এআই গ্রোক এটা হচ্ছে এলন মাস্কের তৈরি এআই, যা মূলত যে এক্স আগে, এখন তো এক্স আগে ছিল টুইটার, এটার বানানোর জন্য মূলত এই চ্যাট জিপিটিটা বা হচ্ছে আপনার এআই মডেলটা তৈরি করছে যে এক্স এআই গ্রুপ। এটা অবশ্যই মনে রাখবেন আপনারা। আচ্ছা, তো চ্যাট জিপিটি কিভাবে কাজ করে? তো চ্যাট জিপিটি টোটাল হচ্ছে 4টা উপায়ে কাজ করে। আপনারা কি আমার কথা শুনছেন? জি স্যার। আচ্ছা, জি তো এই প্রশ্নগুলো এমসিকিউ আকারে আসতে পারে, অবশ্যই ঠিক মতো খেয়াল করেন যে চ্যাট জিপিটি কিভাবে কাজ করে, কয় উপায়ে কাজ করে। আপনারা বলবেন হচ্ছে টোটাল 4টা উপায়। তো প্রথমটা হচ্ছে ডেটা প্রশিক্ষণ, বিভিন্ন বই, আর্টিকেল, উন্মুক্ত যে ডেটার উপর প্রশিক্ষিত আর কি, গুগল থেকে বিভিন্ন ধরনের তথ্য নিয়ে সেটা আসলে প্রশিক্ষিত। আসলে এটা হচ্ছে ট্রেন আপ করার যে বিষয়টা, এই বিষয়ে পরের স্লাইডে আমরা আরো সুন্দর করে দেখবো। যে ভাষা মডেল হিসেবে ট্রান্সফর্মার আর্কিটেকচারটা ব্যবহার করে, এটা মূলত ইনপুট পাঠ্যটা বিশ্লেষণ করে এবং প্রাসঙ্গিক উত্তর তৈরি করে। তো তারপর হচ্ছে ইনপুট প্রসেসিং, ব্যবহারকারীর অনুরোধটা বিশ্লেষণ করে। আর 4 নাম্বার হচ্ছে আউটপুট প্রদান, ব্যবহারকারীকে উপযুক্ত টেক্সট আকারে উত্তর প্রদান করে। আমরা এই এই স্লাইডটাতে আমরা দেখব যে আসলে চ্যাট জিপিটা হ্যাঁ, প্রথমটা হচ্ছে সুপারভাইজ লার্নিং, আর একটা হচ্ছে রেইনফোর্সমেন্ট লার্নিং ফ্রম হিউম্যান। তো আমরা যদি এই যে সুপারভাইজ যে লার্নিংটা আছে এটা যদি একটু খেয়াল করি, এটা হচ্ছে আপনি দেখবেন শিক্ষক সহ শিক্ষার্থীদের শেখানোর মতো একটা কৌশল। ভাবুন আপনি একটা শিশুকে ফল চেনাচ্ছেন, তখন আপনি কি করবেন, তাকে বিভিন্ন রকম ফল দেখাবেন, কালার দিয়ে চিনাবেন, এটা হচ্ছে অ্যাপল, এটা হচ্ছে অরেঞ্জ, অর্ধেক অ্যাপল কিরকম হবে, অর্ধেক অরেঞ্জ কিরকম হবে, এইভাবে তাকে ট্রেন আপ করাচ্ছেন। এখানে যদি ঠিক মতো খেয়াল করেন, এটাকে বলা হচ্ছে লেভেল ডেটা সেট। সাধারণত চ্যাট জিপিটিকে ট্রেন আপ করার জন্য কোটি কোটি আপনার ডেটা সেট থাকে। তো সেটাতে ট্রেন আপ করানোর পরে যখন আপনি তাকে যে কোনো একটা টেস্ট ডেটা দিবেন, তখন সেটা প্রেডিকশন করবে ওই ট্রেন আপ মডেলের উপর ভিত্তি করে যে এটা হচ্ছে অ্যাপল, এটা হচ্ছে অরেঞ্জ। মূলত এটা প্যাটার্ন চেনানোর একটা চেষ্টা করা। যথেষ্ট উদাহরণ দেখার পরে কম্পিউটার নতুন অজানা যে ডেটার লেভেল আছে সেটা পূর্বাভাস দিতে পারে। তাহলে সুপারভাইজ লার্নিং সম্পর্কে কোনো প্রশ্ন আছে? হ্যালো। আচ্ছা, তারপর হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে রেইনফোর্সমেন্ট লার্নিং ফ্রম হিউম্যান ফিডব্যাক, যেটার শর্ট নাম হচ্ছে RLHF। তো এটা যদি আপনি খেয়াল করেন যে এই পাশের যে পিকচারটা যেটা আছে এটা হচ্ছে মানুষের ফিডব্যাকের উপর ভিত্তি করে তার অ্যান্সারটা চেঞ্জ করা, এই বিষয়টা ঠিক ওইরকম। আচ্ছা, আমরা যদি এখানে খেয়াল করি যে আপনি যখন একটা চ্যাট জিপিটিকে প্রশ্ন করেন যে আমার জন্য একটা ইমেল টেমপ্লেট তৈরি করে দাও, তখন সে ওই হিসাবে ইমেল টেমপ্লেট তৈরি করে দিল। তখন তাকে আবার আপনি রেকমেন্ড করলেন যে এটা আবার নতুন করে তৈরি করে দাও, এখানে এখানে চেঞ্জ করে দাও। তখন সে ফিডব্যাকের উপরে ভিত্তি করে সে কি করতেছে, অ্যাকশন নিয়ে সেটা আবার রিওয়ার্ড করতেছে। ঠিক আছে, এটাই হচ্ছে রেইনফোর্সমেন্ট লার্নিং। তো এটা মূলত হিউম্যানের ফিডব্যাকের উপর ভিত্তি করে তৈরি করা হয়। মূলত মেশিন লার্নিং এ টোটাল 3 প্রকার লার্নিং আছে। প্রথমটা হচ্ছে সুপারভাইজ লার্নিং, তারপর হচ্ছে আনসুপারভাইজ লার্নিং, আর আরেকটা হচ্ছে রেইনফোর্সমেন্ট লার্নিং। তাহলে চ্যাট জিপিটি কয়টি বিষয়ের উপর ভিত্তি করে, এর পরের স্লাইডে কিন্তু প্রশ্ন আছে, সুতরাং এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট। তো চ্যাট জিপিটি শেখে কয়টি উপায়ে? দুইটি, একটা হচ্ছে কি সুপারভাইজ লার্নিং, একটা হচ্ছে রেইনফোর্সমেন্ট লার্নিং। আচ্ছা, তো চ্যাট জিপিটির উপাদান সমূহ টোটাল হচ্ছে 4টা উপাদান। এটা হচ্ছে ডেটা, যেটাকে হচ্ছে বই, উইকিপিডিয়া, ব্লগ ইত্যাদি থেকে সেই তথ্যগুলো সংগ্রহ করে। আর তারপর হচ্ছে আপনার আর্কিটেকচার, যেটাকে অ্যাটেনশন মেকানিজম ব্যবহার করে প্রাসঙ্গিকতা নির্ধারণ করে। তারপর হচ্ছে শেখার অ্যালগরিদম, সুপারভাইজ লার্নিং, এবং হচ্ছে RLHF। এই বিষয়টা এর আগের স্লাইডে আমি দেখাই দিছি। তো ইন্টারফেস, এপিআই, মোবাইল এপিআই। তো এখানে যে চ্যাট বক্স যেটা আছে, এই চ্যাট বক্স হচ্ছে কি একটা কম্পিউটারের প্রোগ্রাম। এর আগে বিষয়টা আমি বলে দিছি, যেটা একটা ভয়েস কমান্ড বা হচ্ছে টেক্সট চ্যাট বা হচ্ছে উভয়ের মাধ্যমে মানুষের মতো কথোপকথন অনুকরণ করতে পারে। আর হচ্ছে এপিআই, এর পূর্ণরূপ কে বলতে পারবে?
হ্যালো, এপিআই এর পুনরূপ হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। হ্যাঁ, রাইট। আচ্ছা, তো এই চারটা জিনিসের উপর ভিত্তি করে এটা হচ্ছে তার উপাদান সমূহ। চ্যাট জিপিটির যে উপাদানগুলো আছে এই 4 ভাগে আমরা ভাগ করতে পারি। যদি প্রশ্ন আসে যে চ্যাট জিপিটির টোটাল উপাদান কয়টি, তখন আপনারা বলবেন ডেটা, আর্কিটেকচার, শেখার অ্যালগরিদম, আর একটা কি ইন্টারফেস। যদি বলি কয়টি ইন্টারফেস নিয়ে চ্যাট জিপিটি, মানে কয়টি বিষয় নিয়ে চ্যাট জিপিটি ইন্টারফেস তৈরি, তখন বলবেন কি টোটাল হচ্ছে 3টি। প্রথমটা হচ্ছে কি চ্যাট বক্স, এপিআই, মোবাইল অ্যাপ। আর শেখার অ্যালগরিদম হচ্ছে 2টি, একটা হচ্ছে সুপারভাইজ আর একটা হচ্ছে কি RLHF। আর কোন আর্কিটেকচার ব্যবহার করে এখানে, সে অ্যাটেনশন মেকানিজম। আচ্ছা, এই স্লাইডটাতে আমি টোটাল 4টা প্রশ্ন রাখছি। এই প্রশ্নগুলোর উত্তর আগের স্লাইডেই বলে দেওয়া আছে, আপনারা উত্তর সুন্দর করে কমেন্টে লিখবেন। তো প্রথমটা বলি, চ্যাট জিপিটির ডেটা উপাদানটি কিভাবে সংগ্রহ করা হয়? এ, শুধুমাত্র বইয়ের মাধ্যমে। বি, শুধু চ্যাটবক্সের মাধ্যমে। বি, বই, উইকিপিডিয়া, ব্লগ এবং অন্যান্য ওয়েবসাইট থেকে। আর ডি, কেবলমাত্র পরীক্ষার ফলাফল থেকে। 2 নাম্বার, চ্যাট জিপিটি সুপারভাইজ লার্নিং এর মাধ্যমে কি শিখে? এ, মানুষের মতো অনুভব করা। বি, মানুষকে সঠিক প্রশ্ন করার জন্য সাহায্য করা। সি, পূর্বে নির্ধারিত ডেটা থেকে সঠিক ফলাফল তৈরি করা। ডি, নিজে নিজে শেখা। দ্রুত উত্তর দিয়ে দিন। অনেকে উত্তর করছেন সুস্মিতা মণ্ডল, সামির ইসলাম, মাহাদি হাসান, নাইম, সায়েদ রাহাত হাসান, আবির হাসান, আকলিমা, সজল হুসাইন, সাদিয়া, ফিরোজ আলম, মাহাদি নোমান, আবির হাসান, সায়েদ রাহাত খন্দকার, এসকে সিক্ত, মাহমুদুল হাসান আকাশ, নাভিহা নওরিন, আরিফুল। আচ্ছা, 4 নম্বর হচ্ছে চ্যাট জিপিটির কোন ইন্টারফেস গুলো ব্যবহারকারীর সাথে যোগাযোগ করতে সাহায্য করে? এ, কেবলমাত্র কম্পিউটার প্রোগ্রাম। বি, চ্যাটবক্স, এপিআই, মোবাইল অ্যাপ। সি, কেবলমাত্র মোবাইল অ্যাপ। ডি, কেবলমাত্র এপিআই। রামিশা ইসলাম, 1-এর সি। হ্যাঁ, আপনার প্রশ্ন ঠিক, উত্তর ঠিক। চ্যাট জিপিটি ডেটা উপাদানটি কিভাবে সংগ্রহ করা হয়? সি। আমি উত্তর করে বলতেছি, আপনারা সবাই মিলাই নেন। চ্যাট জিপিটির ডেটা উপাদান কিভাবে সংগ্রহ করা হয়? সি, বই, উইকিপিডিয়া, ব্লগ এবং অন্যান্য ওয়েবসাইট থেকে। এর আগের স্লাইডে থেকেই এই প্রশ্নটা করা হয়েছে। 2 নাম্বার, চ্যাট জিপিটির সুপারভাইজ লার্নিং এর মাধ্যমে কি শিখে? সি নাম্বার, পূর্বে নির্ধারিত ডেটা থেকে, যেটাকে লেভেল ডেটা বলা হয়, সেটা থেকে সঠিক ফলাফল তৈরি করা। এই যে এখান থেকে লেভেল ডেটা সেট থেকে, টেস্ট ডেটা থেকে ট্রেনিং এর মাধ্যমে সেটা ফলাফল দেওয়া। 3 নাম্বার, চ্যাট জিপিটির শেখার অ্যালগরিদমের মাধ্যমে কোন দুটি পদ্ধতি ব্যবহৃত হয়? এটা তো সবারই পারার কথা। 3-এর সি নাম্বারটা, সুপারভাইজ লার্নিং, আর একটা হচ্ছে কি RLHF। আচ্ছা, RLHF এর পূর্ণরূপ কি, কে বলতে পারবে? কমেন্টে লিখেন, নাহলে বলেন মাইক্রোফোন অন করে। RLHF এর পূর্ণরূপ। এর আগের স্লাইডটাতে যদি যাই, RLHF এর পূর্ণরূপ হচ্ছে রেইনফোর্সমেন্ট লার্নিং ফ্রম হিউম্যান ফিডব্যাক। আচ্ছা, শেষের প্রশ্ন, চ্যাট জিপিটির কোন ইন্টারফেস গুলো ব্যবহারকারীদের সাথে যোগাযোগ করতে সাহায্য করে? বি নাম্বার, চ্যাটবক্স, এপিআই ও মোবাইল অ্যাপ। এই যে ইন্টারফেস গুলো, চ্যাটবক্স, এপিআই, মোবাইল অ্যাপ। সুতরাং প্রতিটা স্লাইডই আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এর পরের স্লাইডে আমরা চলে আসি, প্রযুক্তির মূল দিকগুলো। তো প্রথমটা হচ্ছে ট্রান্সফর্মার আর্কিটেকচার। 2 নাম্বার হচ্ছে ভাষার প্রক্রিয়াকরণ দক্ষতা। 3 নাম্বার হচ্ছে ইন্টারেক্টিভ এবং কাস্টমাইজেবল বৈশিষ্ট্য। 4 নাম্বার হচ্ছে নিরাপত্তা ও নীতিমালা। যদি প্রশ্ন আসে যে প্রযুক্তির মূল দিক কয়টি, তখন উত্তর হবে 4টি। আচ্ছা, শিক্ষায় চ্যাট জিপিটির সম্ভাবনা। ব্যক্তিগত শিক্ষণ, আমরা যে কোনো শিক্ষা, ব্যক্তিগত শিক্ষা আমরা চ্যাট জিপিটি কে সার্চ করলে আমরা সেই উত্তরটা পাওয়া যাই। শিক্ষামূলক কন্টেন্ট তৈরি, আপনি আজকেই একটু চেষ্টা করে দেখবেন, যদি আপনি চ্যাট জিপিটি গিয়ে বলেন যে আমি চ্যাট জিপিটি সম্পর্কে একটা
20 মিনিটের বা 10 মিনিটের একটা কন্টেন্ট তৈরি করতে চাই, বা সেই হিসেবে পিপিটি তৈরি করে দাও, বা হচ্ছে আমাকে একটা ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য আর্টিকেল লিখে দাও, সেটা কিন্তু সেই শিক্ষামূলক কন্টেন্ট সে তৈরি করে দিবে আর কি। আর অ্যাক্সেসিবিলিটি এবং দ্রুত উত্তর প্রদান করে। আপনি যখন গুগলে কোনো জিনিস সার্চ করবেন তখন দেখবেন বিভিন্ন ধরনের ওয়েবসাইট চলে আসবে, বিভিন্ন ধরনের পিকচার চলে আসবে, কোনটা ভালো সেটা আপনার পক্ষে নির্ধারণ করা খুবই একটা হার্ড। কিন্তু আপনি যদি চ্যাট জিপিটিতে সার্চ করেন, সেটার গতানুগতিক যে অ্যান্সার সেটা আপনি পেয়ে যাবেন, মোটামুটি দ্রুত উত্তর প্রদান করে। আর 4 নম্বর হচ্ছে শিক্ষার্থীদের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা। তো চ্যাট জিপিটির মোটামুটি এই 4টি সম্ভাবনা। তো ব্যবহারের ক্ষেত্রসমূহ আমাদের বিকাশের মতো যে 24 ঘন্টায়, সপ্তাহে 7 দিন 24 ঘন্টায় এটা সহায়তা করে, ঠিক আছে, 1 মিনিটের জন্য অফ থাকে না। তো শিক্ষা হচ্ছে শিক্ষার্থীদের ব্যক্তিগত শিক্ষণ, সৃজনশীল লেখা। সাধারণত আমরা অনেকে গল্প, কবিতা, ব্লগ লিখতে পছন্দ করি। আপনি যদি ওইখানে সার্চ টার্ম লিখে দেন, যে কমেন্ট লিখে দেন যে আমি এই বিষয়ে একটা গল্প লিখতে চাচ্ছি, তো এখানে এই টার্ম গুলো ইউজ করবে, আমাকে একটা গল্প লিখে দাও, দেখবেন যে মোটামুটি একটা হিউম্যান টাচের মতো করে গল্প সে লিখে দেয়। তাছাড়া কবিতা, ব্লগ, এভাবে যে সৃজনশীল যে বিষয়গুলো থাকবে আপনি চ্যাট জিপিটির মাধ্যমেও লিখে নিতে পারেন। স্বয়ংক্রিয় কাজ, সাধারণত ইমেল, বিভিন্ন ডেটা বিশ্লেষণ করার জন্য স্বয়ংক্রিয় যে কাজগুলো আছে এটাও চ্যাট জিপিটি করে দিতে পারে। আচ্ছা, চ্যাট জিপিটি এবং হচ্ছে মানব কম্পিউটার ইন্টারাকশন, ACI। আচ্ছা, প্রথমটা যদি দেখি, কথোপকথন ভিত্তিক ইন্টারফেস। চ্যাট জিপিটি ব্যবহারকারীদের সাথে প্রাকৃতিক ভাষায় কথা বলে, তো যা কথোপকথনের মাধ্যমে কম্পিউটার বা মানুষের মধ্যে সম্পর্ক সাহায্য করে। এর ফলে ব্যবহারকারী যে কোনো প্রশ্ন বা প্রয়োজন বুঝিয়ে দিতে পারে এবং চ্যাট জিপিটি তা দ্রুত এবং সঠিকভাবে উত্তর দিতে পারে। 2 নম্বর যে অপশনটা আছে, যে ব্যবহারকারীদের অভিজ্ঞতার উন্নয়ন। চ্যাট জিপিটি ব্যবহারকারীদের জন্য আরো সহজ, দ্রুত এবং প্রাসঙ্গিক যে প্রতিক্রিয়া প্রদান করে, যা তাদের অভিজ্ঞতা উন্নত করে। সাধারণত ব্যবহারকারীরা কম সময় এবং অল্প প্রচেষ্টায় তাদের প্রয়োজনীয় তথ্য পেয়ে যায় চ্যাট জিপিটির মাধ্যমে। 3 নম্বরটা হচ্ছে টাস্ক অটোমেশন এবং রুটিন কাজ সাহায্য করা। চ্যাট জিপিটি রুটিন কাজগুলো, যেমন হচ্ছে ইমেল পাঠানো, তথ্য সংগ্রহ করা বা উত্তর প্রদান, যে অটোমেটিক্যালি যে বিষয়গুলো থাকে এটা করতে পারে। এর ফলে মানুষের সময় এবং শ্রম দুইটাই সাশ্রয় হয়। 4 নম্বর হচ্ছে শিক্ষার সহায়তা এবং হচ্ছে অনুভূতিমূলক যোগাযোগ। চ্যাট জিপিটি শিক্ষায় সাহায্য করতে পারে, যেমন হচ্ছে প্রশ্ন উত্তরের মাধ্যমে বা শিক্ষামূলক আলোচনা করে। এটি ব্যবহারকারীর অনুভূতি বুঝে তাদের সঙ্গে সহানুভূতিশীল যোগাযোগ স্থাপন করতে পারে। আচ্ছা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং হচ্ছে চ্যালেঞ্জ। আমরা জানি প্রতিটা জিনিসেরই যেমন সম্ভাবনা থাকে, সেটার বেশ কিছু চ্যালেঞ্জও থাকে। তো সম্ভাবনার যে দিকগুলো আছে, উন্নত যোগাযোগ ব্যবস্থা করবে, শিক্ষা এবং প্রশিক্ষণের যে বিষয়গুলো এটা আরো অত্যাধুনিক করবে, সৃজনশীলতা বৃদ্ধি। সাধারণত আপনি যদি চ্যাট জিপিটি কে কমেন্ট করেন যে আমাকে সুন্দর একটা এই টার্মগুলো কবিতা লিখে দাও, দেখবেন যে আপনার হিউম্যান টাচের মতো হয় না। তো এই যে সৃজনশীলতা বিষয়গুলো এটা আরো বৃদ্ধি পাবে ইনশাল্লাহ সামনে। চ্যালেঞ্জ, তথ্যের নির্ভুলতা, নৈতিকতা এবং গোপনীয়তা। এই যে গোপনীয়তার যে বিষয়গুলো আছে, এখানে ডিপসেক আরো বেশি প্রেফার করে, যার জন্য ওপেন এআই থেকে আপনার ডিপসেকটা মোটামুটি তথ্যের যে নির্ভুলতা এটা বেশি প্রদান করে। আর 3 নম্বর যে অপশন হচ্ছে কর্মসংস্থানের উপর প্রভাব। আর আমরা জানি প্রতিটা জিনিসের ইতিবাচক এবং নেতিবাচক দুইটা দিকই থাকবে। তো ইতিবাচক দিকগুলো যদি আমরা একটু খেয়াল করি, তো প্রথমটা হচ্ছে দ্রুত তথ্য অ্যাক্সেস করতে পারি, শিক্ষায় সহায়তা করে, সৃজনশীলতার উৎসাহিত করে আমাদের। নেতিবাচক প্রভাব, যে তথ্যের ভুল প্রচার, আর মানবিক সম্পর্কের অবনতি হয়, প্রযুক্তির প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা। আমরা এখন আগে যে বিষয়টা একটু পড়াশোনা করতাম, সেটা আমরা এখন যে কোনো জিনিস আসলেই আমরা গুগলে চ্যাট জিপিটি সার্চ করতেছি, আমাকে উত্তরটা দিয়ে দিচ্ছে। তো এখানে আসলে প্রযুক্তির প্রতি যে অতিরিক্ত নির্ভরশীলতা, এই বিষয়টা আসলে প্রাধান্য পাচ্ছে। আচ্ছা, চ্যাট জিপিটি যে বিষয়টা এটা মোটামুটি এখানে শেষ। এর পরের যে আমাদের স্লাইডটা আছে, গ্রিন ডিজিটালাইজেশন, এই বিষয়টা আমরা এখন দেখব। আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো গ্রিন ডিজিটাল, এটা হচ্ছে সবুজ ডিজিটালাইজেশন। তো সবুজ ডিজিটালাইজেশন একটা হচ্ছে পদ্ধতি যেখানে আসলে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে পরিবেশের উপর নেতিবাচক যে প্রভাবটা আছে সেটা কমায় এবং হচ্ছে টেকসই উন্নয়ন নিশ্চিত করা হয়। গ্রিন ডিজিটালাইজেশন হলো একটা গুরুত্বপূর্ণ ধারণা যা আসলে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং হচ্ছে পরিবেশ বান্ধব পদ্ধতিগুলো সমন্বয় করে। এটি টেকসই উন্নয়ন এবং হচ্ছে পরিবেশ সংরক্ষণের দিকে লক্ষ্য করে।
প্রযুক্তিগত অগ্রগতি এবং হচ্ছে ব্যবসায়িক প্রক্রিয়াগুলোকে পুনর্গঠন করতে সহায়তা করে। সবুজ ডিজিটালাইজেশনের মৌলিক কিছু ধারণার উপরে বেস করে এটা তৈরি, যে গ্রিন ডিজিটালাইজেশন আমাদের সমাজের প্রতিটি ক্ষেত্রে পরিবেশ বান্ধব প্রক্রিয়া গড়ে তুলতে সহায়ক করে। শক্তি এবং সম্পদ সাশ্রয়, কার্বন ডাইঅক্সাইড যে বিষয়টা আছে, কার্বন নিঃসরণ হ্রাস করে এটা মূলত, এবং বিভিন্ন কার্যক্রমের টেকসই পরিবেশ তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবুজ ডিজিটালাইজেশনের মৌলিক কিছু ধারণার উপর বেস করে এটা তৈরি। প্রথমটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি, নবায়নযোগ্য শক্তি, এনার্জি এফিসিয়েন্সি, শক্তি দক্ষতা, ডেটা সেন্টার ম্যানেজমেন্ট, এটাকে সাধারণত ডিসিএম দ্বারা প্রকাশ করা হয়, ডেটা সেন্টার পরিচালনা। 4 নম্বর হচ্ছে ইলেকট্রনিক বর্জ্য ব্যবস্থাপনা, মানে পুরাতন বা নষ্ট ইলেকট্রনিক ডিভাইস বা সরঞ্জামের বর্জ্য সঠিকভাবে সংগ্রহ, প্রক্রিয়াকরণ এবং হচ্ছে পুনঃ ব্যবহার এবং নিষ্পত্তি করার একটা প্রক্রিয়া। নবায়নযোগ্য শক্তি, এটার উদাহরণ যদি আমরা দেখি যে মানে নতুন করে তৈরি করা সম্ভব, ঠিক আছে, এটা নষ্ট হবে না, যেমন হচ্ছে সূর্যের আলো, বাতাস, পানি, এটা হচ্ছে নবায়নযোগ্য শক্তির উদাহরণ। যদি প্রশ্ন আসে যে নবায়নযোগ্য শক্তি কোনটি, তাহলে এর মধ্যে থেকেই থাকবে যে পানি কি একটা নবায়নযোগ্য শক্তি নাকি হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। আচ্ছা, তারপর হচ্ছে এনার্জি এফিসিয়েন্সি, শক্তি দক্ষতা, কম শক্তি ব্যবহার করে কার্য সম্পাদন করা হয় স্মার্ট গ্রিড, শক্তি সাশ্রয়ী যন্ত্রপাতি, এআই ইত্যাদির মাধ্যমে কম শক্তি ব্যবহার করে কার্য সম্পাদন করা হয়। ডেটা সেন্টার পরিচালনার যে বিষয়টা, এটা পরিবেশ বান্ধব এবং টেকসই করার উপর নির্ভর করে। তো এখানে একটা শব্দ আছে যে বর্জ্য, আসলে বর্জ্যটা কি, কে বলতে পারবে? আনমিউট করে কথা বলতে পারেন। বর্জ্য কি? ইলেকট্রনিক বর্জ্য। হ্যাঁ, মানে যেটাকে সাধারণত ওয়েস্ট বা হচ্ছে ইলেকট্রনিক ওয়েস্ট বলা হয়। তো এই ওয়েস্ট হচ্ছে মানে পরিত্যক্ত বৈদ্যুতিক বা হচ্ছে ইলেকট্রনিক যে সরঞ্জামগুলো আছে বা পরিত্যক্ত যন্ত্রপাতিকে মূলত বোঝায়। দেখবেন আপনারা যে এই উইন্ড টারবাইন, নবায়নযোগ্য শক্তির একটা উদাহরণ যদি বলি, যে উইন্ড টারবাইন, এটা একটা যান্ত্রিক ব্যবস্থা যা বাতাসের যে গতিশক্তিগুলো আছে এটা ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এটি মূলত নবায়নযোগ্য শক্তির অন্যতম একটা উৎস হিসেবে কাজ করে। তো সবুজ ডিজিটালাইজেশনের বেশ কিছু উপাদান আছে, মোট 4টি উপাদান এখানে আলোচনা করা হয়েছে। প্রথমটা হচ্ছে পরিবেশগত টেকসই প্রযুক্তি। তো নবায়নযোগ্য শক্তির একটু আগে বললাম যে উইন্ড টারবাইন কি, যে বাতাসের গতিশক্তিকে ব্যবহার করে বিদ্যুৎ শক্তি উৎপাদন করার একটা প্রক্রিয়া। আর সোলার প্যানেল সম্পর্কে আমরা সবাই জানি। তারপর হচ্ছে শক্তি সাশ্রয়ী স্মার্ট ডিভাইস, উন্নত ডেটা সেন্টার এবং ক্লাউড পরিষেবা, এটা হচ্ছে পরিবেশগত টেকসই প্রযুক্তির আন্ডারে পড়ে। তারপর হচ্ছে বর্জ্যের টেকসই ব্যবস্থাপনা, বর্জ্য সম্পর্কে আপনারা সবাই জানছেন। তো এটার টেকসই যে ব্যবস্থাপনা আছে, এটা 2টা জিনিসের উপর নির্ভর করবে। একটা হচ্ছে পূর্ণ ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহার করা, আন্তর্জাতিক মান অনুযায়ী বর্জ্য নিষ্পত্তি করা। কাগজবিহীন প্রযুক্তি, এই ডিজিটাল ডকুমেন্ট এবং লার্নিং প্ল্যাটফর্মগুলা সাধারণত কাগজবিহীন প্রযুক্তির আন্ডারে পড়ে। 4 নম্বরটা হচ্ছে স্মার্ট সিটি এবং হচ্ছে স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার। স্মার্ট সিটি বলতে কি বোঝেন, কে বলতে পারবে? যতটুকু পারেন বলেন, সমস্যা নেই, কারণ এই বিষয়গুলোই হচ্ছে আপনাদের প্রশ্ন করা থাকবে, এমসিকিউ থাকবে, যে স্মার্ট সিটির বিষয়গুলা আলোচনা করেন। তো কে বলতে পারবেন? তো স্মার্ট সিটি হচ্ছে একটা আধুনিক নগর ব্যবস্থাপনার ধারণা, যেখানে মূলত আসলে তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা যেটাকে এআই বলা হয়, তারপর হচ্ছে আইওটি, ইন্টারনেট অফ থিংস ব্যবহার করে নগরবাসীদের জীবনযাত্রার মান মূলত হচ্ছে উন্নতি করা, এটাই হচ্ছে স্মার্ট সিটির লক্ষ্য। তো ইলেকট্রনিক যানবাহন এবং হচ্ছে স্মার্ট ট্রান্সপোর্ট এবং শক্তি দক্ষ ভবন তৈরি করা। তো সফল প্রকল্পের উদাহরণ যদি দেই, এখানে 4টা প্রকল্প সম্পর্কে আলোচনা করা হয়েছে, এর বাইরেও আছে। আপাতত যদি প্রশ্ন করা হয় যে ডেটা সেন্টারে 100% নবায়নযোগ্য শক্তি ব্যবহার করবে, কোন প্রকল্পের আওতায় পড়বে? মাইক্রোসফট, ডিজিটাল ইন্ডিয়া, নর্ডিক দেশ, গুগল। তাহলে অ্যান্সার কি হবে? গুগল। অ্যান্সার হবে হচ্ছে গুগল, যেটা হচ্ছে 100% নবায়নযোগ্য শক্তি ব্যবহার করবে ডেটা সেন্টারের, আর এর মাধ্যমে শক্তি সাশ্রয় হবে। আর মাইক্রোসফটের বিষয়টা যদি আমরা দেখি, যে 2030 সালের মধ্যে কার্বন নেগেটিভ হওয়ার লক্ষ্য। আসলে 2030 সালের মধ্যে কার্বন নেগেটিভ হওয়ার যে বিষয়, এটার অর্থ হচ্ছে তারা আসলে বায়ুমণ্ডল থেকে নির্গত কার্বনের চেয়ে
বেশি কার্বন শোষণ বা অপসারণ করবে, যা জলবায়ু পরিবর্তন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঠিক আছে। আর মাইক্রোসফট 2020 সালের একটা ঘোষণা দেয়। এই যে ঘোষণাটা সেটা হচ্ছে 2020 সালে, এখন থেকে 5 বছর আগে তারা আসলে 2030 সালের মধ্যে কার্বন নেগেটিভ করবে এবং 2050 সালের মধ্যে প্রতিষ্ঠার পর থেকে নির্গত সমস্ত কার্বন সেটা অপসারণ করবে। আচ্ছা, 3 নম্বর যে সফল প্রকল্প সেটা হচ্ছে নর্ডিক দেশগুলোর আপনার সফল প্রকল্পের আওতায় পড়ে। প্রকল্প হচ্ছে স্মার্ট সিটি এবং হচ্ছে নবায়নযোগ্য শক্তির সমন্বয়। তো নর্ডিক দেশগুলো হচ্ছে আপনার ইউরোপের উত্তরাঞ্চলের 5টি দেশ মিলে হচ্ছে নর্ডিক দেশ। তো যেগুলো হচ্ছে সংস্কৃতি, ইতিহাস, ভূগোল আর রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। তো দেশগুলো হচ্ছে, এটা অবশ্যই মনে রাখবেন আপনারা, যে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন আর দুইটা হচ্ছে ফিনল্যান্ড, দুইটা ল্যান্ড, একটা হচ্ছে ফিনল্যান্ড, একটা হচ্ছে আইসল্যান্ড। তাহলে নর্ডিক দেশ কয়টি দেশ নিয়ে গঠিত? 5টি দেশ নিয়ে গঠিত। 5টি দেশ। এটা হচ্ছে ইউরোপের উত্তরাঞ্চলের এই দেশগুলো অবস্থিত। প্রথমটা হচ্ছে ডেনমার্ক, অবশ্যই মনে রাখবেন, তারপর হচ্ছে নরওয়ে, আর 3 নম্বর হচ্ছে সুইডেন, আর দুইটা হচ্ছে ল্যান্ড, একটা হচ্ছে ফিনল্যান্ড, একটা হচ্ছে আইসল্যান্ড। আর 4 নম্বর সফল প্রকল্পের মধ্যে পড়ে হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া, মানে সরকারি সেবা ডিজিটালাইজ করে কাগজের ব্যবহার কমানো। তাহলে টোটাল হচ্ছে 4টা প্রকল্পের কথা এখানে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে গুগলের প্রকল্প, একটা হচ্ছে মাইক্রোসফটের প্রকল্প, নর্ডিক দেশগুলোর প্রকল্প, একটা হচ্ছে ডিজিটাল ইন্ডিয়ার প্রকল্প। আচ্ছা, এতক্ষণ তো বাইরের দেশের প্রকল্পের কথা আমরা জানলাম। এখন হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে সবুজ ডিজিটালাইজেশনের সম্ভাবনা আসলে কতটুকু। তো পরিবেশগত প্রভাব, অর্থনৈতিক এবং সামাজিক প্রভাব। তো পরিবেশগত প্রভাব যদি খেয়াল করি, আসলে কার্বন নিঃসরণ যেটা আছে এটা কমানো, বর্জ্যের পুনঃ ব্যবহার করা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা। অর্থনৈতিক প্রভাবের দিকে যদি আমরা খেয়াল করি, তো হচ্ছে স্মার্ট কৃষি প্রযুক্তির প্রসার করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি করা, আর শক্তি সাশ্রয়। তো সামাজিক প্রভাব, যে ডিজিটাল শিক্ষা প্রসার করা, টেলিমেডিসিনের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, টেকসই এর মাধ্যমে হচ্ছে নগরায়ন করা। তো আমরা একবারই উপসংহারে চলে আসছি গ্রিন ডিজিটালাইজেশনের। তো গ্রিন ডিজিটালাইজেশন এবং হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই ভবিষ্যতের জন্য অপরিহার্য। আসলে শক্তি সঞ্চয় করা, পরিবেশ রক্ষা এবং হচ্ছে সামাজিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে প্রযুক্তির সঠিক ব্যবহার গুরুত্বপূর্ণ। চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাওয়ার আহ্বান থাকবে। তো আমি এই 2টা স্লাইড থেকে আপনাদের বেশ কিছু প্রশ্ন করব, আপনারা আনমিউট করে উত্তরগুলো দিবেন। ঠিক আছে? কে বলতে পারবে যে সবুজ ডিজিটালাইজেশন কাকে বলে? সবুজ ডিজিটালাইজেশন কাকে বলে? আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, আমি আবার এটা একটু রিপিট করি। এটা মূলত একটা হচ্ছে পদ্ধতি। ঠিক আছে? তো এই পদ্ধতির মাধ্যমে যে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে পরিবেশের সাথে নেতিবাচক যে প্রভাবটা আছে সেটা মূলত হচ্ছে কমায়, হচ্ছে টেকসই উন্নয়নটা সাধন করে। আচ্ছা, সবুজ ডিজিটালাইজেশনের মৌলিক ধারণা কয়টি? আপনারা দেখে দেখে উত্তর করতে পারেন, সমস্যা নেই। 4টি। তো প্রথমটা হচ্ছে কি? নবায়নযোগ্য শক্তি। দ্বিতীয়টা হচ্ছে শক্তি দক্ষতা, ডেটা সেন্টার পরিচালনা করা। আর 4 নম্বরটা হচ্ছে ইলেকট্রনিক বর্জ্য ব্যবস্থাপনা, তাই না? মূলত এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে সবুজ ডিজিটালাইজেশনের মূল উপাদান কয়টি? 4টি। প্রথমটি হচ্ছে পরিবেশগত টেকসই প্রযুক্তি, দ্বিতীয়টি কি? বর্জ্যের টেকসই ব্যবস্থাপনা। আচ্ছা, সবাই বলেন। হ্যাঁ, তারপর হচ্ছে কাগজবিহীন প্রযুক্তি। কাগজবিহীন প্রযুক্তি নিয়ে কাদের সফল প্রকল্প নিয়ে কাজ করছে মনে আছে? ইন্ডিয়া। রাইট। আর চতুর্থ নাম্বারটা হচ্ছে স্মার্ট সিটি ও স্মার্ট কি এটা? ইনফ্রাস্ট্রাকচার। হ্যাঁ। আচ্ছা, তো সফল প্রকল্পের উদাহরণ টোটাল হচ্ছে 4টি। এখান থেকে অবশ্যই মোটামুটি একটা প্রশ্ন থাকার কথা। ঠিক আছে, যে আমাদের সফল প্রকল্পের 100% নবায়নযোগ্য শক্তি ব্যবহার করার উদ্যোগ কে নিয়েছেন? গুগল। ঠিক আছে, এটা হচ্ছে এআই এর মাধ্যমে শক্তিটা সঞ্চয় করবে। আর মাইক্রোসফটের যে কথাটা বললাম, অবশ্যই এটা মনে রাখবেন যে 2020 সালে এই ঘোষণাটা দেয় যে 2030 সালের মধ্যে যে আপনার কার্বনটা নেগেটিভ করবে, আর 2050 সালের মধ্যে প্রতিষ্ঠার পর থেকে নির্গত সমস্ত কার্বন সেটা অপসারণ করবে। নর্ডিক দেশ কয়টি দেশ নিয়ে গঠিত?
পাঁচটি দেশ পাঁচটি। এটা মানে কোন অঞ্চলের? ইউরোপের উত্তরাঞ্চলের, ঠিক আছে। নর্ডিক দেশ নাম কে কে বলতে পারবে দেখি, একজন বলেন তো দেখি কার মনে। ডেনমার্ক, হুম, নরওয়ে, ডেনমার্ক, আইসল্যান্ড, ফিনল্যান্ড, আইসল্যান্ড। ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড, ফিনল্যান্ড। রাইট। দুইটা হচ্ছে ল্যান্ড, একটা হচ্ছে ফিনল্যান্ড, একটা হচ্ছে আইসল্যান্ড। Good. নরওয়ে, সুইডেন, ডেনমার্ক। হুম। ফিনল্যান্ড, আচ্ছা, আইসল্যান্ড। এর আগের স্লাইডটাতে আমরা একটু বের করি। আগের স্লাইড, এই স্লাইডে কিছু প্রশ্ন আছে খুবই ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই দেখবেন। টোটাল হচ্ছে আমরা চ্যাটজিপিটির 8টা বিষয় নিয়ে আমরা আলোচনা শেষ করছি। তো প্রথম যেটা আছে যে ওপেন এআই, এটা কিন্তু এটা কি বলেন তো, ওপেন এআই কি? এটা এটা কি? এই ওপেন এআই কি বলেন, কে বলতে পারবে? এটা কোম্পানি। একটি প্রতিষ্ঠান। রাইট, এটা হচ্ছে কোম্পানি। আচ্ছা, ওপেন এআই কত সালে এটা প্রতিষ্ঠিত হয়? 2015। হ্যাঁ, কার্যক্রম শুরু করে কত সালে? 2022, 2022 সালের নভেম্বর মাসে, 30শে নভেম্বর, ঠিক আছে। এটা কোন ভাষা প্রক্রিয়াকরণ করে? পাইথন, প্রাকৃতিক ভাষা পাইথন প্রক্রিয়াকরণ করে, ভাষা। যেটা হচ্ছে এনএলপি। এটার পুনরূপ অবশ্যই আপনারা এটা জেনে নেবেন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ঠিক আছে। মানুষের মতো করে এটা প্রশ্নের উত্তর এবং তথ্য প্রদান করতে পারে, তাই না? আচ্ছা, তারপরের ধাপটাতে যদি আমরা যাই, এই ইতিহাসটা আমি যেভাবে বললাম সবাই ওইভাবে মনে রাখবেন যে 80-এর দশকে নিউরাল নেটওয়ার্ক তৈরি করছিল, তারপর 1997 সালে এলএসটিএম নামক নতুন একটা প্রযুক্তি উদ্ভাবন হয়, তারপর হচ্ছে আইবিএম এর বানানো সুপার কম্পিউটার ডিপ ব্লু হারিয়ে, হ্যাঁ, এটার মাধ্যমে মূলত তাদের একটা হিউজ উন্নতি হয়। তারপর 2010 সালে ডিপ মাইন্ড প্রতিষ্ঠিত হয়, আর ওপেন এআই 2015 সালে যেটা প্রতিষ্ঠিত হয়, তো সেটার স্যাম অল্টম্যান যেটা বর্তমান নির্বাহী ছিলেন। তারপর হচ্ছে কি, এখানে কিন্তু ইলন মাস্কও ছিলেন, যে যিনি হচ্ছে পেপাল, টেসলা বা হচ্ছে স্পেসএক্স এর প্রতিষ্ঠাতা। 2018 সালে থেকে তিনি বের হয়ে যান, তাই না? তো এই বিষয়গুলো অবশ্যই জেনে নেবেন, এখান থেকে এমসিকিউ থাকবে। আর এই স্লাইডটা তো মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে যদি চ্যাটজিপিটি থেকে প্রশ্ন হয়, তাহলে দেখবেন এখান থেকে আপনি প্রশ্ন উত্তর মানে পাবেনই। এখানে এমসিকিউ যে আপনার ডেভেলপারকে ফার্স্ট রিলিজ কবে হয়েছে, কোন টেকনোলজি ইউজ করা হয়েছে, কোন ভাষায় লিখিত হয়েছে, যে ওখানে অপশন থাকতে পারে পাইথন, জাভাস্ক্রিপ্ট, সি++, সি, কোনটা, তখন অবশ্যই দেওয়া লাগবে কি পাইথন। আর এটা কোন ইঞ্জিন বা কোন মডেল ব্যবহৃত হয়েছে, সেটা হচ্ছে কি জিপিটি 3.5 এবং হচ্ছে জিপিটি 4। আচ্ছা, মোটামুটি এই স্লাইডের এই বিষয়গুলো যে চ্যাটজিপিটি কিভাবে কাজ করে, 4টা উপায়ে কাজ করে। যে যেটা প্রশিক্ষণ, ভাষা মডেল, কোন ভাষা মডেল, যে ট্রান্সফর্মার আর্কিটেকচার, তাই না? তারপর হচ্ছে ইনপুট প্রসেসিং, আর লাস্টেরটা হচ্ছে আউটপুট প্রদান। চ্যাটজিপিটি শেখে মূলত হচ্ছে 2 প্রকার, তাই না? একটা হচ্ছে সুপারভাইজ লার্নিং, আর একটা হচ্ছে রেইনফোর্সমেন্ট লার্নিং ফ্রম হিউম্যান ফিডব্যাক, যেটা সংক্ষেপ নাম হচ্ছে RLHF। আচ্ছা, মোটামুটি আমাদের স্লাইডের 2টা স্লাইডই দেখানো শেষ করছি। এখন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা এই 2টা স্লাইড সম্পর্কে? হ্যাঁ বলেন, আপনি আনমিউট করে প্রশ্ন করেন। স্যার বলতেছি কি, মানে দুটা বিষয় ছাড়া আর কি স্যার, বলতেছি যে প্রশ্নগুলা হইব আর কি, ওই প্রশ্নগুলোর ভিত্তিতে কি আমাদের কোনো প্রশ্ন ব্যাংক পাওয়ার সম্ভাবনা আছে? প্রশ্ন ব্যাংক যেখানে আমরা অনেকগুলো প্রশ্ন একসাথে পাবো, এগুলো আমরা পড়ে মনে করেন যে আসলে কি মানে এই বিষয়টা সেজন্য আপনাদের কিন্তু বই দেওয়া হয়েছে, ঠিক আছে। আপনাদের যে পিডিএফটা দেওয়া হয়েছে, ওই পিডিএফ থেকে মূলত প্রশ্নগুলো হবে। তো দেখেন আপনাদের প্রশ্নগুলো কি হবে, সেই স্ট্যান্ডার্ড ফর্মে কিন্তু আমি প্রশ্ন মানে এখানে স্লাইড সেটা দেখাইছি, ঠিক আছে। তো মূলত এই টাইপেরই প্রশ্নগুলো হবে, এমসিকিউ টাইপের যে বিষয়গুলো। তো এই স্ট্যান্ডার্ড ফর্মেই আপনারা বইগুলো এইভাবে পড়বেন, যে এখানে গুরুত্বের উপরে ভিত্তি করে দেখবেন যে আসলে চ্যাটজিপিটি কিভাবে কাজ করে, তো কয়টা বিষয়ের উপরে কাজ করে। এখানে 4টা, সেই 4টা জেনে নিলেন। তো তারপর হচ্ছে আপনার চ্যাটজিপিটির উপাদান কয়টি, তখন আপনারা দিবেন 4টি। যে ইন্টারফেস, চ্যাটজিপিটি ইন্টারফেস কোন কোন বিষয় নিয়ে গঠিত, চ্যাটবক্স, এপিআই, মোবাইল অ্যাপ, এই টাইপের প্রশ্নগুলোই মূলত হবে, ঠিক আছে। আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার সবাই হচ্ছে ডিপসিক আর হচ্ছে চ্যাট জিপি নিয়ে কথা বলছে, বাট জিমিনি নিয়ে কথা হচ্ছে না কেন? আমি মনে করি যে জিমিনি স্যার ইউজ করার পর আমার যে এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি যে চ্যাট জিপির থেকে ফার বেটার হচ্ছে জিমিনি, কিন্তু অনেকে জিমিনি কথাই বলে না কেন স্যার? এখন যদি বলি যে জিমিনি ইমেজ প্রসেসিং এর উপর ভিত্তি করে, সাধারণত বাংলাদেশে যেহেতু আমাদের ভিজুয়ালাইজেশনে একটা বড় ইম্প্যাক্ট ফেলে, ঠিক আছে।
তো এখানে দেখবেন যে আমাদের যে এআই ফর্মটা আছে সেটা, যে ডিপসেকের যে কথাটা বললাম, যে ডিপসেক ভিএল, এইটার ইমেজের সাথে আমাদের অন্যান্য যে এআই মডেলগুলো আছে এটাতে ট্রেন আপ করা বেশি ভালো। দেখবেন আগের যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করার স্টাইলটা, এখন সেই ব্যাকগ্রাউন্ডটা আরো বেশি মডার্ন ভাবে উপস্থাপন করে, সাধারণত ইমেজ বা ভিজুয়াল প্রসেসিং আরো বেশি দক্ষ। এই জন্য মূলত এই ডিপসেক বিষয়টা নিয়ে বেশি একটু পর্যালোচনা চলতেছে আর কি, এটা নিয়ে একটা আলোচনা চলতেছে। মূলত আমাদের ইন্ডাস্ট্রিতে চ্যাটজিপিটি কিন্তু একটা বড় বড় একটা রেভলিউশন নিয়ে আসছে 2022 সাল থেকে, 22 সালের নভেম্বর মাস থেকে, ঠিক আছে। আর এর মধ্যে যে চ্যাটজিপিটি গুলো আসছে সেটা ওইরকম ইম্প্যাক্ট ফেলতে পারে নাই, কিন্তু এই যে ডিপসেকের যে 4টা মডেল কথা বললাম পুরাই বাজিমাত করে ফেলছে, চ্যাটজিপিটি কি পুরাই ধস নামে ফেলছে, ঠিক আছে, যেটা আপনারা সবাই মোটামুটি জানেন। আশা করি আপনি উত্তর পেয়েছেন। এরপরে মাহমুদুল হাসান আকাশ ভাই, হ্যাঁ বলেন। স্যার আসসালামু আলাইকুম। তো ওয়ালাইকুম আমার আসসালাম। প্রশ্নটা হচ্ছে, আমরা তো জানি যে গালা রাউন্ডে আমরা সরাসরি অংশগ্রহণ করব, কিন্তু এর আগ পর্যন্ত যেই প্রসেসগুলো রয়েছে, যেই সেগমেন্টগুলো রয়েছে, সেখানে আমাদের মানে কি সিস্টেমে হবে আর কি, এই প্রসেসে যদি একটু বলতেন। এটা হচ্ছে অনলাইন ভিত্তিক, কিন্তু এটার প্রসেস পুরোটাই আপনারা ধাপে ধাপে আমাদের যে ফেসবুক পেজ আছে ওইখানে আপনারা সবকিছু জানতে পারবেন, ঠিক আছে। এই যে ক্লাস শেষ হবে, ক্লাস শেষ হওয়ার পরে আপনারা এরপরে কোন ধাপ, এইভাবে প্রতিটা ধাপ ওয়াইজ আপনারা জানতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই বিষয়টা আপনাদের পেজের মাধ্যমে মানে জানানো হবে আর কি। আচ্ছা, এরপরে কি আছেন? স্যার আরেকটা প্রশ্ন। জি বলেন। স্যার প্রশ্নটা হচ্ছে, স্যার এখানে একটু নয়েস, আচ্ছা আমি বলি। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে ডিপসিক এবং চ্যাটজিপিটি নিয়ে অনেকে অনেক কথা বলতেছে, এটা একটা ভাইরাল টপিক পরিণত হয়েছে। তো আমি আপনার কাছে অবশ্যই। জানতে চাইতেছি এক কথায়, যে আসলে আপনার কাছে কোনটা সেরা, ডিপসিক নাকি চ্যাটজিপিটি? এক কথায়, কোনো এক্সপ্লেনেশন দেওয়া চলবে না। ডিপসেক। ও আচ্ছা স্যার, আমি যদি মানে একটু করি যে কেন আপনি ডিপসিকটা বেছে নিলেন? কারণ হচ্ছে আপনি যখন একটা জিনিস চয়েস করবেন তখন বেশ কিছু বিষয়ের উপরে ভিত্তি করবেন। সাধারণত ডিপসেক দেখবেন যে থার্ড পার্টি ক্লাউড যে ব্যবহারের সুযোগ, এটা কিন্তু আগে ছিল না, কিন্তু ডিপসেক সেটা আপনার আইসিটির পলিসিটা পুরো ভেঙে দিয়ে এটা নতুন করে নিয়ে আসছে, ঠিক আছে। তারপর হচ্ছে সেলফ হোস্টেড যে মডেলটা, আপনার এই ছোট ছোট যে স্টার্টআপ মডেল যারা আছে তারা হচ্ছে চ্যাটবট তৈরি করতে চায়, কিন্তু এই চ্যাটবট তৈরি করার জন্য আপনার এই চ্যাট জিপিটি যেটা ছিল এটা মূলত অনেক কস্টলি ছিল, ঠিক আছে। কিন্তু এই যে ডিপসেক অনেক কম কস্টে এটা আপনাদের সার্ভ করতেছে। তাছাড়া হচ্ছে ইমেজ প্রসেসিং থেকে বলি, তারপর হচ্ছে যে কোডার মডেলের কথা বলি, এটা অনেক মানে কোডিং এর ক্ষেত্রে তো হিউজ আপনার রেভলিউশন নিয়ে আসছে। তো দেখবেন যে এটা মূলত হচ্ছে কোডিং, তারপর হচ্ছে কোডিং এর যে ডিবাগিং সিস্টেমটা, এর আগে বলছিলাম যে পাইথন, জাভাস্ক্রিপ্ট, সি প্লাস প্লাস ভাষা বোঝার জন্য অনেক ভালো পারফর্ম করে আর কি। তো যার জন্যই আমি মূলত ডিপসেকটাই বেছে নেব। জি স্যার, আমি বুঝতে পারছি। তো ধন্যবাদ স্যার আরো বিস্তারিত জানানোর জন্য। আর হচ্ছে ওই কোডিং এর যে বিষয়টা বললেন, সেখানে একটা জিনিস রয়েছে যে এইচটিএমএল ফাইল ক্রিয়েট করার পরে সেখানে একটা রান এইচটিএমএল ফাইল এরকম একটা অপশন দিছে, বাট এটা অন্য কোথাও দেখি না আমি। এটা কি তো হচ্ছে এরকম ডিপসেক অনেক নাকি অনেক হচ্ছে ChatGPT? এটা ডিপসিকে অনেক সুন্দর একটা হ্যাঁ, হ্যাঁ, সিস্টেম, যে এখানে রাইট। এইচটিএমএল কোড জেনারেট করার পরে এটা রান করা যায়। আসলে আপনি যত এক্সপ্লোর করবেন তাদের যে ফিচার সম্পর্কে তত বেশি জানতে পারবেন, ঠিক আছে। তাদের অনেক ধরনের মডেল তারা নিয়ে আসছে ডিপসেকের উপরে ভিত্তি করে। জাস্ট আমি 4টা মডেলের কথা বলছিলাম অলরেডি, জি যে জি। ডিপসেক R1, তারপর হচ্ছে ডিপসেক কোডার মডেল, তারপর হচ্ছে ডিপসেক ভিএল মডেল। আচ্ছা, আর কারো প্রশ্ন আছে? তো যদি প্রশ্ন না থাকে তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করে দেই। আগামী ক্লাসের জন্য আপনাদের শুভকামনা থাকলো। আর অবশ্যই লাইভ ক্লাস অংশগ্রহণ করবেন। আপনার এখানে অ্যাটেন্ডেন্স যে বিষয়টা এখানে নেওয়া হচ্ছে। তো সবাই ভালো থাকবেন।